আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানাবো আপডেট। ৫,০০০ ইরানি ক্ষেপণাস্ত্রের বন্যা। মার্কিন যুদ্ধ শুরুর আগে ইরানের অস্ত্র ভান্ডার নিয়ে ইসরায়েলে আতঙ্ক। হত্যার শিকার হওয়ার শঙ্কায় উত্তরাধিকারী নিযুক্ত করলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। যুদ্ধ ও প্রতিরক্ষার দায়িত্বে লারিজানি। ইরানের সামরিক কমান্ডে বড় রদবদল। ইরানে হামলা না করতে ট্রাম্পের প্রতি ডেমোক্র্যাটদের হুঁশিয়ারি। প্রথমবারের মতো সামনে এলো চীনের রহস্যময় এবং অত্যাধুনিক টাইপ 095 পারমাণবিক সাবমেরিন। উপযুক্ত জবাব দেওয়ার হুমকি। পাকিস্তানের বিমান হামলায় ৮০ জনের বেশি নিহত। আফগান নেতাদের জরুরি বৈঠক। পররাষ্ট্রমন্ত্রীকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর ফোন, কি আলাপ হলো? মালয়েশিয়ায় ৭.১ মাত্রার ভূমিকম্পের আঘাত। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ৫,০০০ ইরানি ক্ষেপণাস্ত্রের বন্যা। মার্কিন যুদ্ধ শুরুর আগে ইরানের অস্ত্র ভান্ডার নিয়ে ইসরায়েলে আতঙ্ক। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন এত দ্রুত গতিতে বেড়েছে যে ইসরায়েলের শীর্ষ সামরিক ও গোয়েন্দা কর্মকর্তারা মনে করছেন তেহরানের সাথে সরাসরি সংঘাত প্রায় অনিবার্য হয়ে উঠেছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম ইয়নেট এ প্রকাশিত এক প্রতিবেদনে আইডিএফ সূত্রের বরাতে বলা হয়, খুব শিগগিরই ইরানের হাতে কমপক্ষে ৫,০০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থাকতে পারে এবং তারা প্রতি মাসে প্রায় ৩০০টি নতুন ক্ষেপণাস্ত্র তৈরি করছে, যার উৎপাদন হার আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। ইরানের সামরিক কৌশল এখন স্পষ্ট, বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্রের স্রোত সৃষ্টি করে ইসরায়েল ও আঞ্চলিক মার্কিন ঘাঁটির অত্যাধুনিক বহুস্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থাকে পরাস্ত করা। ইরানের এই কৌশলকে সামরিক বিশ্লেষকরা সোয়াম অ্যাটাক বা ঝাঁক হামলা বলে অভিহিত করছেন। লক্ষ্য হলো এত বেশি সংখ্যক ক্ষেপণাস্ত্র একসাথে নিক্ষেপ করা যে শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা যেমন অ্যারো 3, ডেভিড স্লিং, আয়রন ডোম এবং মার্কিন থ্যাড ও প্যাট্রিয়ট ব্যবস্থা মাত্রাতিরিক্ত চাপে অকেজো হয়ে পড়ে। ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডারে রয়েছে খরম শহর ২,০০০ কিলোমিটার পাল্লার, যা ১৫০০ কেজি ওয়ারহেড বহনে সক্ষম। ফাত্রা 2 হাইপারসনিক গ্লাইড ভেহিকেল সহ ক্ষেপণাস্ত্র, যা প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিতে সক্ষম। হিজবুল্লাহ ও হুথিদের মাধ্যমে বিতরণ। ইরান তার মিত্র গোষ্ঠীগুলোকেও হাজার হাজার ক্ষেপণাস্ত্র ও ড্রোন সরবরাহ করেছে, যা ইসরায়েলকে ঘিরে রেখেছে। কিন্তু সামরিক বিশ্লেষকরা সতর্ক করেছেন, একসাথে হাজার হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হলে এই প্রতিরক্ষা ব্যবস্থাগুলো পর্যাপ্ত সুরক্ষা দিতে ব্যর্থ হতে পারে। আইডিএফ এর এক কর্মকর্তা বলেছেন, প্রতিটি আয়রন ডোম ব্যাটারির সীমিত সংখ্যক ইনসেপ্টর আছে। একসাথে শত শত ক্ষেপণাস্ত্র এলে আমরা সব আটকাতে পারবো না। এই পরিস্থিতিতে ইসরায়েলের শীর্ষ নীতি নির্ধারকরা এখন সম্ভাব্য প্রিএম্পটিভ স্ট্রাইকের কথা ভাবছেন, অর্থাৎ ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র ও লঞ্চার ধ্বংস করতে আগেই হামলা চালানো। তবে এই সিদ্ধান্ত অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কারণ এতে পুরো অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে এবং ইরানের মিত্র গোষ্ঠীগুলো ইসরায়েলের উপর একসাথে হামলা চালাতে পারে। সামরিক বিশ্লেষক ডক্টর ইয়োনি বেন মেনাশে বলেছেন, এটি সময়ের বিরুদ্ধে দৌড়। ইরান যত বেশি ক্ষেপণাস্ত্র জমা করবে, ইসরায়েলের জন্য তার তত হুমকি বাড়বে। কিন্তু প্রিএম্পটিভ স্ট্রাইক মানে নিশ্চিত যুদ্ধ। বিশ্ব এখন শঙ্কিত দৃষ্টিতে দেখছে। ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন লাইন ক্রমাগত চলছে এবং ইসরায়েলের যুদ্ধ বিমান সম্ভাব্য হামলার জন্য প্রস্তুত হচ্ছে। জেনেভার কূটনীতি কি এই সংকট নিরসনে সক্ষম হবে, নাকি মধ্যপ্রাচ্য আরেকটি বড় যুদ্ধের দিকে ধাবিত হচ্ছে, সেটাই এখন বড় প্রশ্ন। হত্যার শিকার হওয়ার শঙ্কায় উত্তরাধিকারী নিযুক্ত করলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। যুদ্ধ প্রতিরক্ষার দায়িত্বে লারিজানি। ইরানের সামরিক কমান্ডে বড় রদবদল। বিভিন্ন সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নির্দেশে লারিজানি এখন সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মাধ্যমে ইরানের প্রতিরক্ষা ও যুদ্ধের কৌশল নির্ধারণে কেন্দ্রীয় ভূমিকা পালন করছেন। মার্কিন সামরিক অভিযানের হুমকি দিয়ে আসছে। এর প্রতিক্রিয়ায় ইরান তার কমান্ড চেইনে এই পরিবর্তন
আনলো। প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যে বিপুল সমরাস্ত্র মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। আছে রণতরীর বহরও। এছাড়াও হাজার হাজার সৈন্য ও অত্যাধুনিক যুদ্ধ বিমান তো আছেই। এখন শুধু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুকুম পেলেই তারা আগ্রাসন চালাবে ইরানে। এই পরিস্থিতিতে সম্ভাব্য সব পরিণতির কথা ভেবে উত্তরাধিকারী নিযুক্ত করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। প্রকাশিত নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হুমকির মুখে ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিজের সম্ভাব্য অপসারণ বা নিহতের পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছেন। গত জানুয়ারিতে সরকার বিরোধী বিক্ষোভের সময় ঘনিষ্ঠ সহযোগী আলী লারিজানিকে সর্বোচ্চ নেতা হিসেবে নিয়োগের মাধ্যমে খামেনি ভবিষ্যতে ইসরায়েলি বা মার্কিন হামলার লক্ষ্যবস্তু হওয়ার আশঙ্কা করেছেন। তেহরান যদি যুক্তরাষ্ট্রের শর্ত না মানে, তাহলে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও তার ছেলে মুজতবা খামেনিকে যুক্তরাষ্ট্র হত্যা করতে পারে বলে আশঙ্কা করছেন দেশটির কূটনীতিকরা। ইরানের সর্বোচ্চ আয়াতুল্লাহ আলী খামেনি সম্ভাব্য মার্কিন বা ইসরায়েলি হামলায় নিহত হলে কিভাবে রাষ্ট্র পরিচালিত হবে তা নিয়ে নিজেই নির্দেশনা দিয়েছেন। নিজের ঘনিষ্ঠ সহযোগীদের এই বিষয়ে নির্দেশনা দিয়েছেন তিনি। প্রতিবেদনে বলা হয়েছে, উত্তরাধিকার এবং জরুরি কমান্ড চেইন সহ একাধিক স্তরের বিকল্প পরিকল্পনা প্রস্তুত রাখা হয়েছে। গত মাসে দেশ জুড়ে বিক্ষোভ এবং যুক্তরাষ্ট্রের সামরিক হুমকি বৃদ্ধির প্রেক্ষাপটে খামেনি তার দীর্ঘদিনের ঘনিষ্ঠ ও সাবেক বিপ্লবী গার্ড কমান্ডার আলী লারিজানিকে কেন্দ্রীয় শাসন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকায় নিয়ে আসেন। কার্যত তাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে শীর্ষে বসানো হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা, বিপ্লবী গার্ডের সদস্য এবং সাবেক কূটনীতিকদের সাক্ষাৎকারের ভিত্তিতে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, আলী লারিজানি বিক্ষোভ দমন তদারকি, ওয়াশিংটনের সঙ্গে সংবেদনশীল পারমাণবিক কূটনীতি পরিচালনা এবং রাশিয়া, কাতার ও ওমান সহ মিত্রদের সঙ্গে সমন্বয় করেছেন। সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কায় যুদ্ধকালীন পরিকল্পনাও তিনি দেখভাল করছেন। টাইমস অফ ইসরায়েল জানায়, খামেনি সামরিক ও রাজনৈতিক গুরুত্বপূর্ণ পদগুলোর জন্য একাধিক স্তরের উত্তরসূরি নির্ধারণ করেছেন। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে বা তিনি নিহত হলে যাতে সিদ্ধান্ত গ্রহণে ব্যাঘাত না ঘটে, সেজন্য একটি ঘনিষ্ঠ অভ্যন্তরীণ চক্রকে ক্ষমতা অর্পণ করেছেন। ইরানে হামলা না করতে ট্রাম্পের প্রতি ডেমোক্র্যাটদের হুঁশিয়ারি। মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্যরা সতর্ক করে বলেছেন, ট্রাম্পকে অবশ্য ইরান বিরুদ্ধে সামরিক পদক্ষেপের বিষয়ে আইনগত কর্তৃত্ব মেনে চলতে হবে। তারা আরও বলেছেন, ট্রাম্পের উচিত কংগ্রেসের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহণ করা। পার্স টুডের খবরে বলা হয়েছে, ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক আলোচনা চলছে এবং দুই দেশের মধ্যে সংঘাতের আশঙ্কা করা হচ্ছে। এমন প্রেক্ষাপটে মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাটরা ট্রাম্পকে সতর্ক করেছেন এবং তাকে কংগ্রেসের অনুমতি ছাড়া কোনো সামরিক পদক্ষেপ না নিতে আহ্বান জানিয়েছেন। ফ্লোরিডা থেকে ডেমোক্র্যাট প্রতিনিধি ডেবি ওয়ারাসারম্যান তিনি বলেছেন, ট্রাম্পের উচিত কংগ্রেসের সঙ্গে পরামর্শ করে স্পষ্টভাবে এটা ব্যাখ্যা করা কেন ইরান যুক্তরাষ্ট্রের জন্য এত বড় হুমকি এবং কেন ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া জরুরি। তিনি বলেন, সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ 2003 সালে ইরাক আক্রমণ করার আগে কংগ্রেসের অনুমতি নিয়েছিলেন। এছাড়া মার্কিন সিনেটর চাক শুমার বলেছেন, ট্রাম্প প্রশাসন এখনো ইরান আক্রমণের জন্য তাদের উদ্দেশ্য এবং কারণ পরিষ্কার করেনি এবং কংগ্রেসের অনুমতি চায়নি। তিনি আরও বলেন, কংগ্রেস একমাত্র কর্তৃপক্ষ যা যুদ্ধ ঘোষণা করতে পারে এবং যুদ্ধের জন্য আইনগত ক্ষমতা প্রয়োগ করতে হবে। এদিকে মার্কিন সেন্ট্রাল আর্মড সার্ভিসেস কমিটির সদস্য জ্যাক রিড সতর্ক করে বলেছেন, বর্তমানে ইরানকে আক্রমণ করা একটি কৌশলগত ভুল হবে। তিনি এর অনিয়ন্ত্রিত পরিণতি সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, যুদ্ধ শুরু করা সহজ, কিন্তু তা শেষ করা অনেক কঠিন। চীনের নৌবাহিনীর ক্রমবর্ধমান শক্তির আরও এক ধাপ অগ্রগতি লক্ষ্য করা গেছে। সম্প্রতি প্রকাশিত স্যাটেলাইট ছবিতে ইরানের রহস্যময় এবং অত্যাধুনিক টাইপ 095 শ্রেণীর পারমাণবিক চালিত অ্যাটাক সাবমেরিন প্রথমবারের মতো দেখা গেছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে এটি চীনের নৌবাহিনীর ইতিহাসে এক বড় ধরনের প্রযুক্তিগত লাভ। সাউথ চায়না মর্নিং পোস্টের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী চীনের নতুন প্রজন্মের শক্তিশালী পারমাণবিক সাবমেরিনটি প্রথমবারের মতো স্যাটেলাইট ইমেজে ধরা পড়েছে। বোহাই শিপ বিল্ডিং হেভি ইন্ডাস্ট্রি ইয়ার্ডে এই সাবমেরিনটির উপস্থিতি শনাক্ত করা হয়েছে। হাই রেজলিউশন ছবিতে দেখা যাচ্ছে সাবমেরিনটির ডিজাইন আগের মডেলগুলোর তুলনায় অনেক বেশি উন্নত এবং আকারেও বড়। এর বিশেষ বৈশিষ্ট্য হলো এর এক্স-ওয়ার্ম রাডার, যা সাবমেরিনটিকে পানির নিচে আরও দ্রুত এবং নিঃশব্দে চলাচলে সহায়তা করবে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে টাইপ 095 সাবমেরিনটি মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া ক্লাস এবং রাশিয়ার ইয়াসেন ক্লাস সাবমেরিনের
শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। এর অন্যতম প্রধান বৈশিষ্ট্য, এটি আগের চেয়ে অনেক বেশি নিঃশব্দে চলতে সক্ষম, যা একে শত্রুর রাডার বা সোনার থেকে লুকিয়ে রাখতে সাহায্য করে। এতে উন্নত ক্রুজ মিসাইল এবং টর্পেডো ব্যবহারের সুবিধা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর প্রস্থ বা বিম আগের টাইপ 093 মডেলের চেয়ে বেশি, যা এতে বড় আকারের সোনার এবং সেন্সর বসানোর সুযোগ করে দিয়েছে। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের এই ক্রমবর্ধমান শক্তি যুক্তরাষ্ট্র এবং তার মিত্র দেশগুলোর জন্য নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে দক্ষিণ চীন সাগরে আধিপত্য বিস্তারের ক্ষেত্রে এই সাবমেরিনটি চীনের জন্য একটি গেম চেঞ্জার হতে পারে। উপযুক্ত জবাব দেওয়ার হুমকি, পাকিস্তানের বিমান হামলায় 80 জনের বেশি নিহত, আফগান নেতাদের জরুরি বৈঠক। পাকিস্তানের সামরিক বাহিনীর বিমান হামলার প্রতিবেশী আফগানিস্তানে 80 জনের বেশি জঙ্গি নিহত এবং আরো কয়েক ডজন আহত হয়েছেন। রোববার পাকিস্তানের সামরিক বাহিনীর একটি সূত্র ফরাসি বার্তা সংস্থা AFP-কে এ তথ্য জানায়। আফগানিস্তানের বিভিন্ন জায়গায় রোববার ভোরে বিমান ও ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। সীমান্তবর্তী অঞ্চলে এসব হামলার পর দেশটির তালেবান সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা জরুরি বৈঠক করেছেন। সেখানে পাকিস্তানকে পাল্টা জবাব দেওয়ার ব্যাপারে আলোচনা হয়। আফগান সরকার এক বিবৃতিতে বলেছে, পাকিস্তান হামলা চালিয়ে আফগানিস্তানের ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘন করেছে এবং কাবুলের এটির জবাব দেওয়ার অধিকার আছে। কোনো সময় প্রতিশোধমূলক হামলা চালানো হবে সেটি তালেবান নেতৃবৃন্দ নির্ধারণ করবে বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। সংবাদ মাধ্যম দ্য উইক জানিয়েছে, পাকিস্তান নতুন করে হামলা চালিয়ে যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করেছে বলে মনে করছে আফগান সরকার। এই ব্যাপারে সৌদি আরব, কাতার ও তুরস্কের মতো মধ্যস্থতাকারী দেশগুলোকে অবহিত করেছে আফগানিস্তান। জানা গেছে, সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় F-16 এবং F-17 থান্ডার যুদ্ধ বিমান থেকে হামলা চালানো হয়। পাকিস্তান দাবি করেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্ত্রাসীদের গোপন আস্তানা লক্ষ্য করে সূক্ষ্ম হামলা চালানো হয়েছে। তবে আফগান তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক্সে এক পোস্টে জানিয়েছেন, পাকিস্তানের বিমান বাহিনী বেসামরিক মানুষের উপর হামলা চালিয়েছে। এতে অন্তত ডজন খানেক মানুষ মৃত্যু হয়েছে। গত বছর আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সীমান্তে ব্যাপক সংঘর্ষ হয়েছিল। মধ্যস্থতাকারীদের মাধ্যমে দুই দেশ যুদ্ধবিরতিতে পৌঁছানোর পর সংঘর্ষ থামে। তবে সম্প্রতি পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসী হামলা বেড়ে গেছে। এসব হামলার পরিকল্পনা আফগানিস্তান থেকে করা হয়েছে দাবি করে দেশটি আজ আফগানিস্তানে হামলা চালিয়েছে। সূত্র দ্য উইক। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানকে ফোন করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার। এ সময় তিনি ডক্টর খলিলুর রহমানকে অভিনন্দন জানান। পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক এক্স বার্তায় এ তথ্য জানানো হয়। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ফোনালাপে দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের আগ্রহ প্রকাশ করেন। তারা শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির অভিন্ন লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। আলোচনায় উভয় পক্ষ বাণিজ্য, অর্থনীতি, শিক্ষা, সংস্কৃতি ও আঞ্চলিক সহযোগিতা সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে সম্মত হন। পাশাপাশি বহুপাক্ষিক ফোরামগুলোতেও পারস্পরিক সমন্বয় বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করা হয়। ফোনালাপে দুই দেশের জনগণের কল্যাণে একটি অগ্রসর ও ভবিষ্যৎমুখী অংশীদারত্ব গড়ে তোলার বিষয়ে তারা আশাবাদ ব্যক্ত করেন। এর আগে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। গত মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি শুভেচ্ছা জানিয়েছেন। বার্তায় তিনি বলেছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় তিনি তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ক্ষেত্রগুলোতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার আগ্রহের কথাও তুলে ধরেন তিনি। এই আশা প্রকাশের সময় তিনি তারেক রহমানকে ভাই বলে সম্বোধন করেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেছেন, দুই দেশের ঐতিহাসিক সম্পর্ককে আরও গভীর করতে ঘনিষ্ঠ ও ফলপ্রসূ যোগাযোগ অব্যাহত থাকবে। মালয়েশিয়ার সাবাহ প্রদেশের উপকূলীয় অঞ্চলে 7.1 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রোববার দিনগত রাত 12:57 এই কম্পন অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ভূমিকম্পের উপকেন্দ্র ছিল সাবার উপকূলীয় রাজধানী কোটা কিনাবালুর উত্তর পূর্ব দিকে 100 কিলোমিটারেরও কম দূরত্বে, আর এটির উৎপত্তিস্থল ছিল সমুদ্রের 619.8 কিলোমিটার গভীরে। ইউএসজিএস ধারণা করছে এই ভূমিকম্পে প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির সম্ভাবনা কম। যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কতা কেন্দ্র জানায়, ভূমিকম্পটির গভীরতা বেশি হওয়ায় সুনামির কোনো আশঙ্কা নেই এবং এ সংক্রান্ত কোনো সতর্কতাও জারি করেনি মালয়েশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মালয়েশিয়ার আবহাওয়া
আবহাওয়া অধিদপ্তর জানায় তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সংস্থাটি ভূমিকম্পনটির মাত্রা 6.8 হিসেবে উল্লেখ করেছে। আবহাওয়া অধিদপ্তর জানায় সাভার পশ্চিমাংশ ও সারাওয়াক প্রদেশের কয়েকটি এলাকায় ভূমিকম্পন অনুভূত হয়েছে। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। 5,000 ইরানি ক্ষেপণাস্ত্রের বন্যা, মার্কিন যুদ্ধ শুরুর আগে ইরানের অস্ত্র ভান্ডার নিয়ে ইসরায়েলে আতঙ্ক। হত্যার শিকার হওয়ার শঙ্কায় উত্তরাধিকারী নিযুক্ত করলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। যুদ্ধ ও প্রতিরক্ষার দায়িত্বে লারিজানি, ইরানের সামরিক কমান্ডে বড় রদবদল। ইরানে হামলা না করতে ট্রাম্পের প্রতি ডেমোক্র্যাটদের হুঁশিয়ারি। প্রথমবারের মতো সামনে এলো চীনের রহস্যময় এবং অত্যাধুনিক টাইপ 095 পারমাণবিক সাবমেরিন। উপযুক্ত জবাব দেওয়ার হুমকি, পাকিস্তানের বিমান হামলায় 80 জনের বেশি নিহত, আফগান নেতাদের জরুরি বৈঠক। পররাষ্ট্রমন্ত্রীকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর ফোন, কি আলাপ হলো? মালয়েশিয়ায় 7.1 মাত্রার ভূমিকম্পের আঘাত। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।